আসসালামু আলাইকুম। 11 প্লাস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে এইচএসসি 2022 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 6ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমাদের আজকে প্রথম ক্লাস। তো আমরা আজকে ক্লাসে করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সৃজনশীলটা, ঠিক আছে? তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো যারা যারা জয়েন করেছো। সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। লেখা ক্লিয়ার কিনা একটু দেখো। সবাই একটু লেখা ক্লিয়ার কিনা দেখো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আশা করি সবাই ভালো আছো। সাফিয়া সুলতান রিয়া, ওয়ালাইকুম আসসালাম। দেখো লেখা এবং আমার কথা ক্লিয়ার কিনা একটু ভালো করে বুঝো। নিসাবুল ইসলাম জিসাদ ছাই, ওয়ালাইকুম আসসালাম। মিস্টার তানভীর ওয়াচিং নাও। হ্যাঁ, সবাই একটু তোমরা প্রথমে ক্লাসটা তোমাদের প্রোফাইলে শেয়ার করো এবং যে যেখানে পারো শেয়ার করো। লাইভ শেষ হওয়ার পরে তোমরা ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই। সবার কাছে অনুরোধ, সবাই ক্লাসটা শেয়ার করো। প্রজ্ঞা প্রদীপ দিয়া স্যার নমস্কার। নমস্কার দিয়া। তানজিনা আলম, ওয়ালাইকুম আসসালাম। মুসাদ্দেক মাইন, ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা দেখো ক্লিয়ার আছে কিনা, সব কিছু লেখা, হ্যাঁ সব কিছু ক্লিয়ার কিনা দেখো। নাইমা হাসান নাজমুল, ওয়ালাইকুম আসসালাম। মেহরাজ আরবিন আদর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর আমি হচ্ছে দেখো বলে দিচ্ছি, এইচএসসি 2022 অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, চ্যাপ্টার হচ্ছে 6, ক্লাস হচ্ছে 01, মানে 1 নম্বর ক্লাস। আমরা আজকে করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2019, আর এর সাথে আমরা বেসিক করব, ঠিক আছে? তো আমরা কিন্তু লাইভ শুরু আর 5 মিনিটের মধ্যেই আমরা কিছু কথা বলবো, তারপরে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দেবো। মিস্টার তানভীর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমাইনুল আতিকা সাদমান, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন আলবি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ক্লাস খুব মিস করতেছি। মুসাদ্দেক মাইন, সমস্যা নেই, অনার্সে পড়তে ক্লাস করো। অফলাইনে তো আমার কাছে 4 বছর পড়লো আর কি, এখনও যদি মিস করো কোনো সমস্যা নেই, ক্লাস করে আসো। পূজা চক্রবর্তী স্যার, নমস্কার। নমস্কার পূজা। হ্যাঁ, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। সবাই একটু তোমাদের পরিচিত যারা আছে সবাই একটু মেনশন করে দাও, ঠিক আছে? ক্লাসের ওয়াচ ভিউ যদি না বাড়ে ক্লাস করে তো মজা নাই। সবাই একটু শেয়ার করে দাও, আর সবাই একটু শেয়ার করে দাও। সবাই যার যার ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। ফ্রি ক্লাস যদি না করো আমি কি করব? স্যার শরীর ভালো নয় তাই আসতে পারি নাই পড়তে, সরি। সমস্যা নাই, অফলাইন বেচ নেক্সট ক্লাসে আসো, শনিবারে ক্লাস আছে, আসো। কথা ভাইয়া ডাবল শোনা যাচ্ছে কেন? আসলে ডাবল শোনা তো কথা না, মাইক্রোফোনটা ডাবল শোনার কথা না, কথা তো। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আব্দুল্লাহ বিন সামিম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথম লাইভ ক্লাস ভাই আমার জন্য। আচ্ছা, তুমি আগে লাইভ করো নাই কেন? আজকে প্রথম হবে কেন? আমরা তো আরও 4টা লাইভ করে ফেলছি। আচ্ছা, কই আজকে বাকি স্টুডেন্টস কোথায়? তারা কি অধ্যায় পারে? আচ্ছা, অধ্যায় কি পারে? তোমরা একটু মেনশন করে দাও, একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা একটু সবাইকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। আমি কিন্তু এখনই ক্লাসটা শুরু করে দিব, ইনশাআল্লাহ আমি ক্লাসটা শুরু করে দিব এখনই। আচ্ছা, তো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, চ্যাপ্টার 6, আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর আর্থিক বিবরণী বিশ্লেষণ মানে কি? আসলে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোম্পানির মানে সচ্ছল বা ক্ষমতা জানতে পারি, ঠিক আছে? মানে আমাদের কোম্পানি কতটা লাভজনক, বা আমাদের কোম্পানি কতটা ক্ষমতা আছে, হ্যাঁ, দায় পরিশোধ করতে কতটা ক্ষমতা আছে, দেনাদারের সাইড দিকে আমাদের কতটা ক্ষমতা আছে, পাওনাদারের সাইড দিয়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের মুনাফা কতটুকু পরিমাণ আমরা মুনাফা আমাদের আসে, কতটুকু পরিমাণ আমাদের ব্যয় হয়। মানে বিশ্লেষণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ মানে হচ্ছে আমাদের আর্থিক অবস্থাটা আমরা অনুপাতের মাধ্যমে বিশ্লেষণ করি। কথা কি বুঝছো? যে আমাদের ব্যবসায় দায় কতটুকু আছে আর দায়ের বিপরীতে সম্পদ কতটুকু আছে,
এগুলো হচ্ছে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ, মানে আমরা আর্থিক অবস্থাটাকে আমরা বিশ্লেষণ করি। হ্যাঁ, অনেকে কমেন্ট করে ফেলেছে মাঝখান দিয়ে। আচ্ছা, আয়েশা জান্নাত ফারিয়া ওয়ালাইকুম আসসালাম, সাইম চৌধুরী ওয়ালাইকুম আসসালাম, রাফসান ওয়ালাইকুম আসসালাম, নাহিন। হ্যাঁ, তোমরা একটু সবাই মেনশন করে দাও, একটু সবাই ক্লাসটা শেয়ার করো। ক্লাস শেয়ার করো না কেন? যারা মেসেঞ্জার গ্রুপে এখনও অ্যাড হওনি আমাকে ইনবক্স করো। আচ্ছা, তোমরা এই ক্লাস শেয়ার করো না কেন? ক্লাস শেয়ার না করলে আমি ক্লাস কীভাবে নিব? বুঝছো? তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, জলদি শেয়ার করে দাও। কোন ব্যাচ ভাইয়া? আচ্ছা, জানাতুল ফেরদৌস মা, ওকে। তো আজকে আমরা একটা অঙ্ক করব, টার্গেট নিয়েছি, যদি আমাদের সময় হয় আমরা 2টা অঙ্ক করব। তো তোমাদেরকে আমি মনে হয় এই শিটটা, যেটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের জন্য একটা শিট, আমি তোমাদেরকে ছবি দিয়েছিলাম, এই ছবিটা তোমরা নিয়ে নিও। আর যদি এই শিটটার যদি তোমাদের পিডিএফ ফাইল লাগে আমার সাথে যোগাযোগ করে আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, তাহলে তুমি প্রিন্টার থেকে প্রিন্ট করে হাতে নিয়ে করতে পারবে, ঠিক আছে? আর শিটটা অবশ্যই হেল্পফুল, এই শিটে যা আছে সব কিছু থাকবে ইনশাল্লাহ, টেনশন করো না, এই শিটে যা আছে সবই হবে। সবাই মেনশন করো, সবাই যার যার ফ্রেন্ডদের মেনশন করো, আর হচ্ছে তোমরা লাইভটা শেয়ার করে দাও। তো এই শিটটা তোমাদের সবাইকে আমি ছবি দিয়ে দিয়েছি, এবং তাছাড়া যদি তোমাদের কারো পিডিএফ ফাইল লাগে, যেটা তোমরা একবারে সফট কপি মানে হাতে নিতে পারবে এরকম প্রিন্ট করে, দরকার লাগলে আমাকে বলতে পারবে, ঠিক আছে? তো আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড নিই। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু তাইফাত ওয়ালাইকুম আসসালাম, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আমরা এখন অঙ্ক নিয়ে কথা বলবো। আচ্ছা, তোমাদের এখন একটা কথা বলি, এই অধ্যায়ের সূত্র জানলে যে তুমি অঙ্ক পারবা এরকম কিন্তু না। সূত্র জানার পাশাপাশি তোমাকে যে মানগুলো আসে মানগুলো বের করা, এবং তোমাকে একটা সাধারণ বেসিক থাকতে হবে, তাছাড়া কিন্তু তুমি অঙ্কগুলো পারবে না। তো সবাই যাও, সবাই কি অঙ্কটা বের করেছো? সবাই যদি অঙ্কটা বের করে থাকো তাহলে তোমরা সবাই একটু ওকে লিখে দাও। সবাই একটু ওকে লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু ওকে লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু ওকে লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। মেহিকা জান্নাত ওয়ালাইকুম আসসালাম, তানজিনা আলম, হ্যাঁ সবাই একটু ওকে লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু ওকে লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর আমি এই চ্যাপ্টারে আসলে এরকম কোনো বেসিক নাই, আর আমি তোমাদের মানে আগে বেসিক দিতে পারবো না, কারণ হচ্ছে কি, যদি তোমাদের সব বেসিক আগে দিই তোমরা অঙ্ক করতে পারবে না। তো সেই জন্য আমাদের যখন যে ম্যাথটা আসবে ওই ম্যাথ সম্পর্কে আমাদের যে বেসিকগুলো দরকার আমরা সেই বেসিকগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করব। তাহলে হ্যাঁ, প্রদীপ ওকে, আচ্ছা দিয়া ওকে বলছে। সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও। আমি কিন্তু অঙ্কটা পড়া শুরু করবো, অলরেডি 7-8 মিনিট পার হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। একটু ওকে লিখে দাও, জলদি ওকে লিখে দাও। মেহরাজ আরবিন আদর, ভাই তুমি তো এই ক্লাসের না, শুধু শুধু এখানে কমেন্ট করো না। আদর লাইভ দেখো, কিন্তু কমেন্ট করার দরকার নেই, ক্লাসে অন্যরা ভাববে তুমি এই ক্লাসে পড়তেছো, সেই জন্য তুমি কিন্তু অন্য ক্লাসের স্টুডেন্ট। আচ্ছা, যারা এসএসসির স্টুডেন্টস তারাই শুধু কমেন্ট করো, ওকে। তো আমরা অঙ্কটা শুরু করতেছি। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে তোমার হাসান লিমিটেডের 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা ও অন্যান্য তথ্যবলী নিম্নরূপ দেওয়া আছে। তো এখানে অন্যান্য তথ্যবলী দেওয়া আছে, শোনো। এখানে আমাদের মূল কথা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ মানে হচ্ছে আমরা অনুপাতের মাধ্যমে আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থা আমরা নির্ণয় করতে পারবো। কথা কি বুঝছো? সেই জন্য আমাদের এই অঙ্কটা মেইনলি হচ্ছে আমাদের অনুপাত দিয়ে আমাদের সব কিছু করতে হবে। এখানে বেসিক্যালি এর থেকে বেশি কিছু নাই। আর এখানে কিছু কিছু সূত্র আছে যেটা তুমি মুখস্থ করলেও মানগুলো বের করতে পারো না, একটু কষ্ট হয়, সেই জন্য একটু বেসিকের দরকার হবে। সেই সূত্রটা যখন সামনে আসবে আমি তোমাদের বেসিক সহ পড়ানোর চেষ্টা করবো। সবাইটা বই বের করে ফেলেছো? আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো লেখা আছে মূলধন ও দায়সমূহের পাশে শেয়ার মূলধন সংরক্ষিত আয় আছে 10%, ঋণপত্র পদ হিসাব আছে, ব্যাংক জমা অতিরিক্ত আছে, বকেয়া খরচ আছে। আর ওইদিকে দেখো সম্পত্তি পাশে যন্ত্রপাতি আছে, আসবাবপত্র আছে, দালান কোঠা আছে, সমাপনী মজুদ পণ্য আছে, প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম ব্যয়, ঠিক আছে। নিচে আছে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা, বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,50,000 টাকা এবং 80% ধারে। মানে হচ্ছে 4,50,000 টাকা যে বিক্রি করা হয়েছে, এই 4,50,000%-এর মধ্যে 80%ই ধারে। কথা কি বুঝছো? তো আমাদের যদি ধারে দরকার লাগে আমরা ধারে বের করে নিব, আর না হলে নাই। আবার বলতেছে বিক্রয়ের উপর মোট লাভের হার হচ্ছে 20%। বিক্রয়ের উপরে আমরা লাভ করে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা 20% লাভ করে থাকি। আচ্ছা, আমরা প্রাতিষ্ঠানিকভাবে লাভ করে থাকি, ওকে। তাহলে আমরা কিন্তু বলে দিচ্ছি আমরা আজকে করতেছি দিনাজপুর 2019। তো দেখো ক নম্বরে কি বলতেছে, আমি যেভাবে, শোনো আমি একটা কথা বলি, আমি যেভাবে অঙ্কটা করব তোমরা সবসময় এইভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমাদের অঙ্কতে ভুল হবে না, তোমাদের কোনো ঝামেলাও হবে না,
তো দেখো এখানে কি বলছে, এখানে বলতেছে চলতি অনুপাত নির্ণয় করো। প্রথমে বলছে চলতি অনুপাত, তো তোমাদের 22 কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে বলতেছে চলতি অনুপাত নির্ণয় করো ক নাম্বার। তো আমরা এখানে আমি তোমাদেরকে শীট দিয়েছি চলতি অনুপাত। তো চলতি অনুপাত নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এখানে চলতি অনুপাত নির্ণয় করতে বলছে, আমি তোমাদেরকে একটা শীট দিয়েছি, শীটে চলতি অনুপাতের সূত্র লেখা আছে। চলতি অনুপাতের সূত্র হচ্ছে মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ, আর হচ্ছে মোট চলতি দায়, মোট চলতি দায়। আমি যেভাবে করতেছি তোমরা কিন্তু এইভাবে করবা, তাহলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। আমি আগে আচ্ছা তোমার খেয়াল করো, তাহলে মোট চলতি অনুপাত বলছে ক নাম্বারে, আমরা মোট চলতি অনুপাতটা যে বের করবো সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে শীট দিয়ে রাখছি। শীটের সূত্রগুলো তোমরা মুখস্থ করবা না, তোমরা বেশি বেশি অঙ্ক করবা, এমনিতেই তোমাদের মানে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এক্সট্রা করে মুখস্থ করে করার দরকার নেই। তাহলে আমরা শীটে দেখলাম কি চলতি অনুপাতের শীটের সূত্র দেখলাম মোট চলতি সম্পদ ভাগ হচ্ছে চলতি দায়। মানে আমরা যখন চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে যে অনুপাতটা বের হয় সেটাকে বলা হয় চলতি অনুপাত। এখন কথা হচ্ছে দেখো, এই যে আমার দুইটা জিনিস, আমার এই দুইটা জিনিস কিন্তু মান দেওয়া আছে না, সেই জন্য আমি এখানে বক্সটা খালি করে রাখলাম। এই যে আমার এখানে উত্তরটা বের হবে। তোমরাও সেম এরকম কাজটাই করবা। তোমরা অনেকে করো কি আগে চলতি সম্পদ বের করো, তারপরে মোট চলতি দায় বের করো, তারপরে কি করো সূত্র লেখো, তারপরে কাজ করো। না, ওইভাবে করতে পারো, এভাবে করতে পারো, কিন্তু এভাবে করলে কি একটা সুন্দর জিনিস একটা সুন্দর হয়। যেমন মনে করো আমি চলতি অনুপাতের সূত্রটা আগে লিখে নিলাম, আমি খালি রাখলাম, তারপরে আমি একে স্টার চিহ্ন দিয়ে আমি চলতি সম্পদ বের করে নিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে স্টার চিহ্ন দিব। এখন আমি যেভাবে করতেছি বোর্ড পরীক্ষা এভাবে করবো। তাহলে আমি প্রথমে কীভাবে করবো, মোট চলতি সম্পদ, যেহেতু মোট চলতি সম্পদ আমাদের শীটে সরাসরি দেওয়া নাই, যদি সরাসরি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি মান বসায় করে ফেলতাম। তাহলে এভাবে দিব হচ্ছে মোট চলতি সম্পদ। এখন মোট চলতি সম্পদ যদি নাইম ব্যাড কমেন্ট করবো না, কারণ আমি জানোই তো আমি আউট কমেন্ট দেখতে পারি না, আমার খুব রাগ ওঠে পড়াশোনার মাঝখানে যদি কেউ কোনো অন্য কোনো কমেন্ট করে, কেউ কোনো কমেন্ট করো না। আচ্ছা, তো আমি দেখতেছি যে আমার সূত্র মানটা বের করতে হলে মোট চলতি সম্পদ লাগবে আর হচ্ছে মোট চলতি দায় লাগবে। তো আমি কিন্তু মোট চলতি সম্পদ আর চলতি দায় কিন্তু আমার প্রশ্নে সরাসরি দেওয়া নাই। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমি মোট চলতি সম্পদ এবং মোট চলতি দায়টা আমি বের করে নিব। তো আমি এখানে মান এখানে জায়গা রাখলাম, তারপর মান বসে আমি উত্তরটা করে নিব। তাহলে দেখো আমি মোট চলতি সম্পদটা এখন বের করব। এখন কথা হচ্ছে ভাই চলতি সম্পদ কি? চলতি সম্পদের যোগফলকে বলা হয় মোট চলতি সম্পদ। চলতি সম্পদ কোনগুলা? যে সকল সম্পদ এক বছরের মধ্যে একাধিকবার, যে সকল সম্পদ এক বছরের মধ্যে একাধিকবার তাদের ব্যালেন্স অথবা তাদের উদ্বৃত্ত ওঠানামা করে, মানে বাড়ে এবং কমে। যে সকল সম্পদের ব্যালেন্স বা পরিমাণ এক বছরের মধ্যে একাধিকবার ওঠানামা করে, কথা কি বুঝতো? সেই সম্পদগুলোকে বলা হয় চলতি সম্পদ। যেমন মনে করো নগদ টাকা, আজকে যদি আমার কাছে 1 লাখ টাকা থাকে, কালকে হবে 1.5 লাখ, এর পরের দিন সকাল হয়ে যেতে পারে 50,000। এই যে আমার টাকাটা, এই যে আমার সম্পদটা, এই সম্পদটা কিন্তু খুব দ্রুত ওঠানামা করতেছে এবং বছরের ভিতরে একাধিকবার হিউজ পরিমাণ ওঠানামা করবে, সেই জন্য এটাকে বলা হয় চলতি সম্পদ। বুঝতে পারতেছো? তো খেয়াল করো, আমি সম্পত্তির দিকে দেখি। দেখো যন্ত্রপাতি 1,25,000 টাকা, এটা কিন্তু চলতি সম্পদ না, কারণ যন্ত্রপাতি কিন্তু আমাদের ব্যবসায় একবার কিনলে এটা 5 থেকে 10, 15 বছর, 20 বছর ইউজ করি। তো সেক্ষেত্রে এটা 1 বছরের ভিতরে বাড়া কমার সম্ভাবনা থাকে না, সেজন্য এটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ, দালান কোঠা হচ্ছে স্থায়ী সম্পদ। তাহলে সমাপনী মজুত পণ্য হচ্ছে আমাদের চলতি সম্পদ। এখন তোমরা বলতে পারো যে সমাপনী মজুত পণ্য কীভাবে চলতি সম্পদ হয়? মনে করো আমার একটা দোকান আছে, এই দোকানে আমি ব্যবসা করি, এখানে আমি অনেক ধরনের পণ্য কিনি। তো পণ্য কিনতে গিয়ে আমি একটা বছর শেষে, মনে করো ডিসেম্বর মাসে 31 তারিখে আমি দেখলাম যে আমার এই পণ্যগুলো বাকি আছে। যে পণ্যগুলো বাকি থাকে বা অবিক্রিত থাকে সেগুলোকে বলা হয় সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। তো এই পণ্যগুলোকে তখন ব্যবসায়ী ভাষায় এটাকে সম্পদ ধরে নেওয়া হয়, কথা কি বুঝছো? কারণ এই পণ্যগুলো আমার আছে এখন বর্তমানে, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য এখন সম্পদ হিসাবে কাজ করবে, কথা কি বুঝছো? তো এই সমাপনী মজুত পণ্যটা হচ্ছে একটা সম্পদ। তাহলে আমি বুঝলাম আমার একটা সম্পদ আছে, তাহলে এখানে আমি লিখবো সমাপনী মজুত। তোমরা আমি যেভাবে করতেছি এভাবে করে ফেলবা, সমাপনী মজুত প্লাস একটা পেলাম, তারপরে হচ্ছে
প্রাপ্য হিসাব মানে কি দেনাদার। দেখো প্রাপ্য হিসাবের পরিমাণও কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, সেই জন্য এটা একটা চলতি সম্পদ। মোট কথা হচ্ছে যে সম্পদের পরিমাণ এক বছরের ভিতরে একাধিকবার এর পরিমাণ কমতে পারে, বাড়তে পারে, তাকে বলা হয় চলতি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব, মনে করো আমি একজন লোকের কাছে 10,000 টাকা পাই, সে যে কোনো টাইম আমাকে দিয়ে দিতে পারে, তাহলে আমার কিন্তু হ্রাস পাবে। আবার সে আইসা আবার নতুন করে বাকি নিতে পারে, সেটাও কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। তাহলে আমি প্রাপ্য হিসাব পাইলাম। আচ্ছা, তারপর হচ্ছে হাতে নগদ। হাতে নগদ তো অবশ্যই চলতি সম্পদ, তোমরা জানো। আমি সরাসরি নগদ লিখে নিলাম। আচ্ছা, হাতে নগদ। তারপরে প্লাস হচ্ছে অগ্রিম ব্যয়, মানে অগ্রিম খরচ। তোমরা ভাইবো না যে আজকে হচ্ছে একটু সহজ অঙ্ক করতেছি আমি, কারণ হচ্ছে এই অঙ্কটা নেক্সট ক্লাসে কিন্তু এরকম অঙ্ক আর হবে না। নেক্সট ক্লাসে কিন্তু নতুন সিস্টেমের কিছু অঙ্ক আসবে। মানে আমি আজকে একদম প্রাথমিকভাবে একটা সুন্দর একটা অঙ্ক নিয়েছি, যাতে তোমরা সবাই এটা বুঝতে পারো। তারপর হচ্ছে আমরা কিন্তু ধারাবাহিকভাবে যে টাইপের অঙ্কগুলো বোর্ড পরীক্ষা আসে, প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু আমরা ভালো করে করব। কথা কি বুঝছো? তো আমি কিন্তু এখন চলতি সম্পদগুলো লিখলাম। এখানে মনে হচ্ছে আর চলতি সম্পদ নাই, তাহলে আমার কিন্তু এটাই দেখতে হবে। তাহলে খেয়াল করো, মজুত পণ্য হচ্ছে 52,500। সবাই একটু ক্যালকুলেশনটা করো। 52,500 প্লাস প্রাপ্য হিসাব হচ্ছে 37,500। প্রাপ্য হিসাব হচ্ছে 37,500। তারপর হচ্ছে হাতে নগদ হচ্ছে 26,000। হাতে নগদ হচ্ছে 26,000, আর অগ্রিম ব্যয় হচ্ছে 5,000। এই যে আমার মোট চলতি সম্পদ আমি বের করে নেব। ওকে, তো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটরটা বের করে নিতেছি। মোট চলতি সম্পদ, তাহলে দেখো মোট চলতি সম্পদ কত টাকা হয়। 52,500 প্লাস হচ্ছে 37,500 প্লাস হচ্ছে 26,000 প্লাস হচ্ছে 5,000, কত হলো? 1,21,000 টাকা। আমার 1,21,000 টাকা হচ্ছে চলতি সম্পদ। তো আমি কিন্তু মোট চলতি সম্পদ পেয়ে গেলাম 1,21,000। বুঝতে পারছো? আমি একটা মান পেয়ে গেলাম। এখন আমার হচ্ছে মোট চলতি দায় লাগবে। তাহলে আমি এখন আবার এখানে আরেকটা স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন দিয়ে আমি মোট চলতি দায় বের করে ফেলবো। আমি যে নিয়মটা ভাবে করতেছি, তোমরা যদি এই নিয়মটা করে ফেলতে পারো তাহলে বেশি সুবিধা হবে। আর যদি তোমরা বলো যে না আমরা আগের চলতি দায় চলতি সম্পদ বের করে নিব, সেক্ষেত্রে তুমি পারবে। ঠিক আছে, তাহলে 1,16,500 বলে হয় সায়াম চৌধুরী। আচ্ছা, আমি আবার দেখি তো কত হয়। 52,500 প্লাস 37,500 প্লাস 26,000 প্লাস হচ্ছে 5,000, 1,21,000 টাকা হচ্ছে চলতি সম্পদ। 1,21,000 টাকা আসে। দেখো তুমি হয়তো কোনো ক্যালকুলেশনে ভুল করতে পারো। সমাপনী মজুত পণ্যটা বুঝিনি ভাইয়া, এটা সম্পত্তি চলতি কেন? সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ, কারণ সমাপনী মজুত পণ্য একদিনের ব্যবধানে কিন্তু এর ওঠানামা শুরু হয়ে যাবে। কথা কি বুঝছো? মনে করো সমাপনী মজুত পণ্য, যদি আমি বছর শেষে যে পণ্যটা আমার হাতে থাকে, এটা কিন্তু আমাদের সমাপনী মজুত পণ্য। আর ব্যবসায়ের ভাষায় এটাকে সম্পত্তি ধরতে হয়। ঠিক আছে, যেহেতু পণ্যটা আমার হাতে আছে, যদি আমি আজকে ব্যবসা ছেড়ে দিই, এটা কিন্তু আমার একটা সম্পদ হিসাবে কাজ করবে। তো এটা কেন চলতি সম্পদ? কারণ হচ্ছে এই কালকে থেকে শুরু করে কালকেই কিন্তু আবার একজন কাস্টমার এসে কিন্তু আমার দোকান থেকে পণ্য নিয়ে যেতে পারে। তার মানে কি এই সমাপনী মজুত পণ্য যে কোনো সময় ওঠানামা করতে পারে, এর পরিমাণ বাড়তে পারে, কমতে পারে, সেই জন্য এটা একটা চলতি সম্পদ। আচ্ছা, তাহলে আমার এখন মোট চলতি দায় বের করব। তো আমি এখন যেভাবে, দেখো আমি সিস্টেমটা ফলো করতেছি, এইভাবে করবা। তাহলে আমাদের এখন মোট চলতি দায় দেখো, শেয়ার মূলধন হচ্ছে মূলধন, সংরক্ষিত আয় হচ্ছে একটি আয়ের অংশ, যেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা সংরক্ষিত একটা বিবরণী তৈরি করতে হয়। খেয়াল করো, এক মালিকানা ব্যবসায় কিন্তু যা লাভ হয়। আচ্ছা, রাতুল বলতেছে অগ্রিম ব্যয় সম্পদ কেন? আচ্ছা, তোমাদের সম্পদ নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, অগ্রিম ব্যয় সম্পদ কেন বলতেছে? আচ্ছা, রাতুল বলতেছে যে অগ্রিম ব্যয় সম্পদ কেন? আচ্ছা, এই যে অগ্রিম ব্যয়, এটা কেন সম্পদ হবে? খেয়াল করো, অগ্রিম ব্যয় কেন সম্পদ হবে? সম্পদের সংজ্ঞা আগে বুঝতে হবে। সম্পদ হচ্ছে ওই সকল উপাদান, যে সকল উপাদান থেকে তুমি বর্তমানে সুবিধা পাইবা, ভবিষ্যতেও সুবিধা পাইবা। এখন মনে করো আমি এই মাসে ভাড়া থাকি, আমি দোকানে ভাড়া থাকি, ঠিক আছে না? তো আমি যদি দোকানে ভাড়া থাকি, ভাড়াটা হচ্ছে আমার একটা ব্যয়। কিন্তু আমি যদি এই ভাড়াটা 3 মাসের জন্য অগ্রিম দিয়ে দেই,
তাহলে কিন্তু ওই লোকের কাছে আমি 3 মাস যাওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু তার কাছে ভাড়াটা পাওনা থাকবো। ওই লোক কিন্তু আমার কাছে সেটা দায়বদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে না? তাহলে এই যে লোকের কাছে আমি 3 মাসের ভাড়াটা পাবো, হ্যাঁ, তাহলে এই ভাড়াটা কিন্তু আমি এই ভাড়ার জন্য সুবিধা বুক করতে পারবো। কত মাস? 3 মাস। এই 3 মাস কিন্তু আমি তার এখানে থাকতে পারবো, সে আমাকে কিছুই বলতে পারবে না, কারণ আমি তাকে 3 মাসে ভাড়া দিয়ে দিয়েছি। তো আমি আরেকটা কথা হচ্ছে, ব্যবসায়ের ভাষায় যদি প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছে কোনো টাকা অথবা কোনো অর্থ বা যে কোনো কিছু পাবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সেই ক্ষেত্রে অগ্রিম ভাড়া হচ্ছে একটা সম্পদ, আবার হচ্ছে অগ্রিম ভাড়া কিন্তু থাকা হচ্ছে আমাদের একটা সুবিধা। তো যে সকল উপাদান থেকে আমরা সুবিধা ভোগ করি সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। আশা করি বুঝতে পেরেছো। আরেক কথা, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, তাহলে আমি অগ্রিম ব্যয় সম্পদ কেন উত্তর দিয়ে দিয়েছি, তুমি খেয়াল করো। এখন হচ্ছে আমাদের চলতি দায়। তো শেয়ার মূলধন হচ্ছে মূলধন, এটা দায় না। সংরক্ষিত আয়, আমি যেটা বলতেছিলাম, সংরক্ষিত আয় অথবা রক্ষিত আয় অথবা অবন্টিত মুনাফা, এটা তিনটা একই কথা বলা হয়। সংরক্ষিত আয় মানে কি? দেখো, আমরা যখন এক মালিকানা প্রতিষ্ঠান থাকে তখন কিন্তু আমরা যা আয় করি আমাদের বউ বাচ্চা ফ্যামিলির আইনা খাওয়াই লাই। আমার ব্যবসা, আমার প্রতিষ্ঠান, আমার লাভ হইতেছে, আমি কার হিসাব দিব? হিসাব দেওয়ার কিছু আছে? কিছুই নাই। কিন্তু যখন যৌথ মূলধনী কোম্পানি হয়, অনেকগুলা মালিক হয়, তখন এই যে কোম্পানির একটা লাভ হয়, এই যে লাভটাকে সবার কাছে জবাবদিহিতা করতে হবে, হিসাব দিতে হবে। কথা বুঝছো? এবং এই যে টাকাটা লাভ হইলো, যার যেভাবে ইচ্ছা সেভাবে সে নিতে পারবে না। কোম্পানির একটা আইন থাকে, সে আইন অনুযায়ী টাকাটা নিতে হয়। সেই জন্য এই লাভ থেকে কিছু অংশ বিভিন্ন কল্যাণ তহবিলে চলে যায়, কিছু অংশ বিভিন্ন স্থানান্তর তহবিলে চলে যায়। যাওয়ার পরে কিছু অংশ শেয়ার হোল্ডারদের দেওয়া হয়, কিছু অংশ অগ্রাধিকারদের দেওয়া হয়। সেই জন্য কোম্পানি কি করে? একটা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করে। যে সংরক্ষিত আয় বিবরণীতে মানে এই হিসাবগুলো থাকে যে লাভের অংশটা কোথায় কোথায় বণ্টিত হবে, কে কে নেবে, কোন কোন জায়গায় যাবে। ঠিক আছে? তো এটা তুমি একটা মনে করতে পারো। এক মালিকানার ক্ষেত্রে আমরা যেমন নিট লাভ বলি, আর সংরক্ষিত আয় বিবরণীটা তৈরি করা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। কারণ কি? কারণ এখানে অনেক মালিক থাকে, সেজন্য একটা ডকুমেন্টস ভালো করে রাখতে হয়। তাহলে যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটা কি বিশদ আয় বিবরণীর একটা অংশ। এই যে সংগৃহীত আয়। তাহলে 10% ঋণপত্র অবশ্যই জানো এটা একটা দায়। ঋণপত্র হচ্ছে একটা দায় এবং এটা দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে? কারণ দীর্ঘমেয়াদী কেন? কারণ বেসিক্যালি আমরা সুদের উপরে যে ঋণগুলো নেই, সেই ঋণগুলো 5 বছরের থেকে বেশি সময় ধরে থাকে। কথা বুঝছো? কারণ আমি যেটার উপরে সুদ দিব সেই ঋণ পরিশোধ করার জন্য আমার মেন্টালিটি থাকবে না, কারণ আমি জানতেছি যে আমি তো তাকে মাসে মাসে সুদ দিতেছি, তাই না? তো আমি এই ঋণ যে কোনো সময় পরিশোধ করতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে কমন সেন্স থেকে যে এই ঋণটা অনেক দিন যাবত এটা থাকবে, সেজন্য এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। আর ঋণপত্র মানি হইতেছে এখানে অনেক দিন মেয়াদ থাকে, 5 থেকে অনেক বছর মেয়াদ থাকে। কথা বুঝছো? সেজন্য এটা কিন্তু চলতি দায়ে আসবো না। হ্যাঁ, সংরক্ষিত আয়টা আমাদের মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, কারণ এটা একটা নিট আয়ের মতো। আচ্ছা, তারপর দেখো প্রদ হিসাব। এই যে প্রদ হিসাব মানে পাওনাদার ভাই যে কোনো সময় বাড়তে পারে, কমতে পারে। পাওনাদার মানে কি? আমার কাছে মনে করো কোনো একটা ব্যক্তি টাকা পায়, আমি আজকে যদি দিয়ে আসা করি পাওনাদার কমে যাবো, আবার বাকি আনলে আবার পাওনাদার বাড়বে, সেজন্য এটা কি চলতি দায়। তাহলে আমাদের এখানে প্রদ হিসাব কিন্তু একটা চলতি দায়। তাহলে এখানে আমি লিখলাম প্রদ হিসাব প্লাস ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত কিন্তু আমি তোমাদের গত ক্লাসে, তোমাদের ফার্স্টের বলেছিলাম। ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে তুমি মনে করো ব্যাংকে 1 লাখ টাকা জমাইছো, ঠিক আছে? এখন তোমার হঠাৎ একটা দরকার পড়ছে, তুমি ব্যাংক থেকে 1,20,000 টাকা উঠাইলা। জমা ছিল 1 লাখ টাকা, উঠাইলা 1,20,000। এই যে তোমার জমা থেকে 20,000 টাকা যে তুমি বেশি উঠাইলা, এটা কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত বলা হয়, অথবা ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন বলা হয়। ইংলিশেতে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। কথা বুঝছো? অথবা ব্যাংক ওডিও বলা থাকে। তো এই যে 20,000 টাকা, এটা কিন্তু ব্যাংক তোমার কাছে পাবে। এখন তুমি বলতে পারো যে স্যার এটা কি চলতি না স্থায়ী দায়? দেখো, এই 20,000 টাকা কিন্তু তুমি যে কোনো সময় পরিশোধ করে দিবা, কারণ এটা কিন্তু বছরব্যাপী থাকবে না, সেই জন্য এটাকে বলা হয় চলতি দায়। এর জন্য ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে চলতি দায়। তারপর হচ্ছে বকেয়া খরচ। তো বকেয়া খরচ কি? মনে করো আমার একটা বিদ্যুৎ বিল আসছে, এটা একটা খরচ, এটার এখনও বকেয়া আছে। তো এটা আমার কি অবশ্যই দায়, কারণ আমি যতদিন পর্যন্ত না দিব ততদিন পর্যন্ত ওই লোকে আমার কাছে পাবে।
তাও এটা চলতি কেন, কারণ আমি বিদ্যুৎ বিল যে কোনো সময় পরিশোধ করে দিতে পারি, এটার কোনো বছরব্যাপী এখানে কোনো হিসাব আসবে না। তাহলে কিন্তু আমরা 3টা পাইলাম। তো 3টার ব্যালেন্স কত? 57,000, 30,000 হচ্ছে 4,000। তাহলে এখানে হচ্ছে 57,000 প্লাস 30,000 প্লাস হচ্ছে 4,000। আচ্ছা, আমি উত্তরটা করে তোমাদের কমেন্টগুলো একটা দেখে বলতেছি কে কী বলতেছো। আমি একটু যোগ করে নিচ্ছি। 57,000 যোগ হচ্ছে 30,000 যোগ হচ্ছে 4,000। ভাই বইয়ে কিন্তু ভুল থাকতে পারে, 91,000 টাকা এখানে। তো আমি এখানে লিখবো কি 91,000 টাকা। দেখো আমি প্রথমে সূত্র লিখলাম, তারপরে গ্যাপ রেখে চলে আসলাম, আমি স্টার চিহ্ন দিয়ে মানটা বের করে আমি উপরে বসিয়ে দিব, এটাই হচ্ছে আমার অঙ্ক। তোমরা চাইলে আগে মান বের করে করতে পারো, কিন্তু আমি মনে করি এভাবে সুন্দর হয়। তো এখন দেখো আমি 1,21,000 ভাগ হচ্ছে 91,000, ভাগ হচ্ছে 91,000। তাহলে আমার অনুপাত আস্তে আস্তে কত? 1.329, তার মানে 1.33 হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে 1.39 আসে। তো 9-এর জন্য তোমরা তো জানো 5 থেকে বড় সংখ্যা তাহলে 3, তো এটা তো বোঝানোর কিছু না, এটা। তারপরে অনুপাত দিব হচ্ছে 1, কারণ হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান নির্ণয় করা হয় হচ্ছে অনুপাতের উপর ডিপেন্ড করে, সেই জন্য। আর চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। আমার সেটা কিন্তু লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। সেই জন্য কোনো অনুপাত নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই কত মান বেরোচ্ছে সেটা বড় বিষয় না, এখানে আমার লাস্টে অনুপাত 1 দিতে হবে। তার মানে হচ্ছে যদি আমার 2:1-এর কাছাকাছি হয় তাহলে আমার এই প্রতিষ্ঠানেরটা কি সন্তোষজনক। আচ্ছা, এখন দেখি কে ক্লাস কে বলতে পারতেছো। আচ্ছা দেখি, ভাইয়া বিদ্যুৎ বিল কি বলছেন বুঝি নাই। বিদ্যুৎ বিল হচ্ছে আমার একটা খরচ, এটা থাকলে আমার বকেয়া থাকবে। আচ্ছা, কে কি বলছো? হ্যাঁ, এখন তোমরা যে সবাইকে বুঝতে পারতেছো কিনা, যদি কোনো কোশ্চেন থাকে তাড়াতাড়ি বলো, একটু আজান দিতেছে, আমি একটু সাইলেন্ট থাকি, তোমরা একটু দেখো, যদি কোনো সমস্যা তাহলে বলো। আজকের অঙ্কটা কিন্তু সহজ, কারণ সহজ অঙ্ক দিয়ে আমি শুরু করি, তারপরে কিন্তু সব ধরনের অঙ্ক করা হবে। আর এই অধ্যায়টা শেষ করতে মনে হয় 4 থেকে 6টা ক্লাস লাগতে পারে, কারণ এখানে বিনিয়োজিত মূলধন, দায় মালিকানা অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, এগুলো বহুত ধরনের ঝামেলা আছে। তারপর নিট লাভ, মোট লাভ, বিক্রেতা পণ্যের ব্যয়গুলো বের করা নিয়ে সমস্যা থাকে, সেই জন্য এগুলো কালার করতে হবে। আচ্ছা, যারা ক্লিয়ার তারা একটু ক্লিয়ার লিখে দাও। আর নিসাবুল বিদ্যুৎ বিল নিয়ে, আরে ভাই বিদ্যুৎ বিল হচ্ছে যেমন বকেয়া খরচ না, মনে করো আমি আজকে গত মাসে আমি বিদ্যুৎ বিল ইউজ করছি 200 টাকা, তো 200 টাকা আমার বিদ্যুৎ বিল আমি এখনো দিই নাই, এটাই তো বকেয়া খরচ, মানে খরচ ছিল, এটা আমি এখনো দিই না, তার মানে বকেয়া আছে। ওকে, আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি। তো সবাই যারা বুঝতে পারছো সবাই একটু আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, তাহলে আমি কিন্তু ভাববো যে তোমরা 1 নম্বরটা বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু 1 নম্বরটা ভালো করে বুঝতে পারলাম। তারপরে আমাদের পরেরটা করতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের সবাই একটু ক্লিয়ার লিখে দাও। 10% ঋণপত্র, এটিটা বুঝিয়ে দেন আবার। আচ্ছা, 10% ঋণপত্র বা ঋণপত্র মানে হইতেছে ঋণপত্র মানে কোনো কোম্পানি থেকে আমরা, কোনো কোম্পানি ঋণপত্র ইস্যু করছে, মানে তার ঋণ লাগবে, আমরা তাদের কাছ থেকে ঋণপত্র কিনছি। আর ঋণপত্র মানে পার্সেন্ট থাকুক বা না থাকুক, ঋণপত্র মানে এটা হচ্ছে 5 বছরের বেশি মেয়াদি। তো 5 বছরের বেশি মেয়াদি মানে কি? 1 বছরের বেশি মেয়াদি হলে কি এটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে, কথা কি বুঝছো? তো ঋণপত্র মানে হচ্ছে আমরা এখানে যেহেতু আমাদের ঋণপত্র, তার মানে হচ্ছে এটা আমাদের দায়, আমরা কোনো একটা প্রতিষ্ঠানকে আমরা কি তাদের কাছে দায়বদ্ধ, মানে ঋণপত্র বিক্রি করছি, কোনো প্রতিষ্ঠান বা কোনো লোক আমাদের কাছে ঋণপত্র কিনছে। তো এটার মেয়াদ 1 দিন আর 2 দিন বা 1 বছর না, এরকম না, 5 বছরের থেকে বেশি হতে পারে, সেই জন্য এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়, কথা বুঝছো? এখন ঋণপত্র কি আসলে এটা একটা ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট মানে কি, মনে করো একটা দলিল, যে দলিলে লেখা আছে যে এত টাকা ঋণ, এত % সুদ দিতে হবে, এত বছর মেয়াদ, ঠিক আছে? এই দলিলটাকে একটা মানে ঋণপত্র বলা হয়, ঠিক আছে? এই দলিলটা হচ্ছে একটা ঋণপত্র। এখন এটার বিনিময়ে কিন্তু আমি কিন্তু কোম্পানির নিকট থেকে অনেকগুলো টাকা নিছি। কত টাকা নিছি দেখো, 75,000 টাকা আমি কিন্তু নিয়ে নিছি, বুঝছো? এই জন্য এটাকে দীর্ঘমেয়াদী দায় বলা হয়। কোন অঙ্কটাতে কোনো গাবলা নেই ভাই, ক্লিয়ার একদম। আচ্ছা হ্যাঁ, কোন অঙ্ক তো ক্লিয়ার থাকবে। এখন তো এটা সহজ, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন আমাদের দেখো বোর্ডটা একদম হয়ে গেছে। আমি এদিকে একটু মুছা ওদিকে করতেছি, তাহলে ওকে। তো ক নাম্বার হচ্ছে আমাদের ক্লিয়ার। পুরোটা বোর্ডে মুছে আমি। আচ্ছা,
তো ক নাম্বার সবাই কিন্তু ক্লিয়ার, হ্যাঁ ক নাম্বার সবাই ক্লিয়ার আশা করি। খ নাম্বারটা একটু দেখো সবাই, খ নাম্বার কী বলছে, খ নাম্বারটা সবাই একটু দেখো, খ নাম্বারটা কী বলছে সবাই একটু দেখো। ওটা মুছতেছি আমি। সবাই একটু খ নাম্বারটা দেখো। ওকে, দেখো আমি যেভাবে অঙ্কগুলো করতেছি সেভাবে বোঝার জন্য চেষ্টা করবা। খ নাম্বার কী বলতেছে দেখো, খ নাম্বার কী বলতেছে সবাই একটু দেখো, সবাই একটু প্রশ্নটা পড়ো। আমি তো অবশ্যই পড়বো ইনশাল্লাহ, তোমাদের ক নাম্বার কোনো সমস্যা নেই। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার, অনুপাত কীভাবে বের করব? আমি তোমার ফুল কমেন্টটা দেখতে পাচ্ছি না সারিয়া। ফুল কমেন্ট আসলে এখানে আইফোনে তো ফুল কমেন্টটা আসে না, আমি বুঝি না কী জন্য আসে না। আচ্ছা, ফুল কমেন্ট দেখা যায় কীভাবে? ওকে স্যার, অনুপাত কীভাবে বের করলেন? আচ্ছা, এই যে আমরা ভাগ করে অনুপাত বের করে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রেনের ক্ষেত্রে সবগুলো কি 5 বছরের ঊর্ধ্বে হবে বা এর চেয়ে কম হলে তা কেমনে বুঝবো? আচ্ছা ভাই, রেন বলতে এখন কিন্তু দীর্ঘমেয়াদী বলা হয়, ঠিক আছে? শুধুমাত্র যদি শুধু রেন থাকে, শুধু রেন, এটাকে তুমি চলতি ধরা হয়। আর এখন রেন বলতে দীর্ঘমেয়াদী ধরা হয়, এখন আগের মতো আর চলতি ধরা হয় না, রেন বলতে এখন দীর্ঘমেয়াদী ধরা হয়। বুঝতে পারছো? কোনো সমস্যা না, এখানে ঋণপত্র থাকবে, ঋণপত্র অবশ্যই দীর্ঘমেয়াদী। তারপর দেখো কার্যকরী মূলধন অনুপাত বলছে, দেখো আমি কীভাবে করতেছি খেয়াল করবা। খ নাম্বার দেখো, খ নাম্বার বলতেছে দেখো কার্যকরী মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত বলতেছে, তার দুইটা জিনিস বলতেছে। সেই জন্য আমি এখানে খ দিয়ে রোমান সংখ্যা 1 দিব। তাহলে এখানে আমি কার্যকরী মূলধন অনুপাত লিখব, কার্যকারী অথবা কার্যকরী একই কথা, আমি লিখে ফেলি কার্যকরী মূলধন। আচ্ছা, কার্যকরী লেখা কি দেখতেছো? আচ্ছা, কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধনের অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন, উপরে কার্যকরী, আচ্ছা আমি কার্যকারী লিখে ফেলছি। আচ্ছা, কার্যকরী আর কার্যকারী একই, কার্যকরী মূলধন, নিচে হচ্ছে চলতি দায়, চলতি দায়। খেয়াল করো, কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন, নিচে হচ্ছে চলতি দায়। আরেকটা কথা মনে রাখবা, কার্যকরী মূলধন যে কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন যে কথা, চলতি মূলধন একই কথা। তাহলে কার্যকরী মূলধনের সূত্র কি? উপরে কার্যকরী মূলধন, নিচে হচ্ছে চলতি দায়। তো লক্ষ্য করো, এখানে আমাদের কিন্তু চলতি দায় বের হয়েছিল 91,000 টাকা মনে হয়, আমি একটু দেখে নিই। আমি তো আমাদের হ্যাঁ 91,000 টাকা আমাদের বের হয়েছিল, একটু আগে আমরা বের করছিলাম 1 নম্বরে। এখানে আমরা 91,000 সরাসরি লিখে দেব। এখন কার্যকরী মূলধন নাই, তাহলে আমার এখানে মান বসাবে, এখানে উত্তর লিখতে হবে। তো এখানে আমার এখন কি করতে হবে? স্টার চিহ্ন দিয়ে আমরা কার্যকরী মূলধনটা বের করে নিব। খেয়াল করো, তাহলে আমি কার্যকরী মূলধনটা কীভাবে বের করতেছি? কার্যকরী মূলধন, আচ্ছা কার্যকরী মূলধন যে কথা, চলতি মূলধন একই কথা। এটা কিন্তু আমার শিটে লেখা আছে, কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ মাইনাস হচ্ছে মোট চলতি দায়, মোট চলতি দায়। মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। মোট চলতি সম্পদ আমাদের কত ছিল? 1,21,000 টাকা, আর দায় ছিল হচ্ছে আমাদের 91,000 টাকা। এটাই কিন্তু আমাদের সূত্র। আমি কিন্তু আবার বলতেছি, কার্যকরী মূলধন যে কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন কাকে বলে? মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিলে কিন্তু আমরা কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন পেয়ে যাব। এই সূত্রটা কোথা থেকে আসছে যদি বুঝতে চাও, তোমরা বুঝতে পারো চাইলে, এটা হচ্ছে আমাদের সমীকরণ থেকে কিন্তু আমাদের এই সূত্রটা হয়েছে। আচ্ছা, তাহলে আমার এখন মোট চলতি সম্পদ হচ্ছে 1,21,000 টাকা আর মাইনাস হচ্ছে 91,000 টাকা। তাহলে আমাদের কার্যকরী মূলধন হচ্ছে 30,000 টাকা। তো আমি কিন্তু কার্যকরী মূলধন পেয়ে গেছি, তাহলে আমি এখানে কি লিখবো? কার্যকরী মূলধন হচ্ছে 30,000 টাকা। তাহলে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? কার্যকরী মূলধন ভাগ হইতেছে চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন আর হচ্ছে চলতি দায় আমরা ভাগ দিব এখন। তাহলে 30,000 ভাগ হচ্ছে 91,000, তাহলে কত আসতে আছে?
0.329 আসছে আর কি। তাহলে তুমি এখানে 3 3 দিতে পারো অথবা 3 2 9 দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে অনুপাত 1 দিয়ে দেবা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের উত্তরটা ঠিক আছে কি না। কার্যকরী মূলধন, হ্যাঁ 0.33 অনুপাত 1। আচ্ছা, তো 0.329 দিতে পারো অথবা 0.33 দিতে পারো। সূত্রটা আবার খেয়াল করো, কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন, নিচে চলতি দায়, ঠিক আছে? চলতি দায় আমাদের ক নাম্বার বের করছি, সেজন্য আমরা বসায় দিছি, সমস্যা নেই। কিন্তু আমাদের কার্যকরী মূলধন বের করতে হবে, সেজন্য আমরা এতটুকু জায়গা গ্যাপ রেখে আমরা কার্যকরী মূলধন বের করছি। কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন অথবা চলতি মূলধনের সূত্র হচ্ছে মোট চলতি সম্পদ মাইনাস হচ্ছে মোট চলতি দায়। তাহলে 1,21,000 থেকে আমরা মোট চলতি দায় বাদ দিছি, আমাদের টাকা বেরিয়েছে কত? এত টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই একটু খেয়াল লক্ষ্য করো। দেখো সবাই খ নাম্বারের প্রথম রিকোয়ারমেন্টটা বুঝতে পারছো কিনা, সবাই একটু লক্ষ্য করে বলো। খ নাম্বারের প্রথম রিকোয়ারমেন্টটা সবাই বুঝতে পারছো কিনা দেখো। আচ্ছা, খ নাম্বারের প্রথম রিকোয়ারমেন্টটা বুঝতে পারলে আমরা হচ্ছে খ নাম্বারের দ্বিতীয় রিকোয়ারমেন্টটা করবো। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের প্রথম রিকোয়ারমেন্টটা বুঝতে পারলে সবাই একটু কমেন্ট করে ক্লিয়ার লিখে দাও। সবাই একটু কমেন্ট করে ক্লিয়ার লিখে দাও। ভাই প্রতিটা অনুপাত বের করার পর কি 1 দিতে হবে? আসলে প্রত্যেকটা অনুপাতের আদর্শ মান 2:1, 1:1 এরকম, মানে 1 থাকে লাস্টে। তো সেজন্য আর কি অনুপাত বের করার পরে 1 দিয়ে দিতে হয়, বুঝছো? তোমরা আদর্শ মানের কিছু আদর্শ মান দিয়ে কিছু লেখা আছে, তো ওই মানে প্রত্যেকটা অনুপাতের আদর্শ মান আমার শীটে তো অবশ্য দেওয়া আছে। ডিটেলসটা তোমরা অনুপাত থেকে একটু পড়ে নিও, তাহলে বুঝতে পারবে। মানে তুমি প্রত্যেকটা অনুপাতের পরে তুমি ইস্টু বা অনুপাত 1 দিয়ে দিবা, কারণ প্রত্যেকটা অনুপাতের আদর্শ মানে লাস্টে 1 থাকে। যেমন 1:1 অথবা 2:1, যেমন চলতি অনুপাতের আদর্শ মান তো 2:1, তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, এরকম। সেজন্য এখানে 1 দিতে হবে। আচ্ছা, সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। সাইম চৌধুরী লক্ষ্য করো। এখন হচ্ছে আমাদের 2 নম্বরে বলো। দেখো খ নম্বরে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে, সেজন্য আমি দেখো খ 1 আর হচ্ছে খ 2 দিতেছি। তো যেভাবে আমি করতেছি তোমরা কিন্তু সেভাবেই করবা। দেখো খ নম্বরে 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে তড়িৎ অনুপাত বলতেছে, তাহলে তড়িৎ অনুপাত আচ্ছা, তড়িৎ অনুপাতের জন্য আমি তোমাদেরকে বলে দেই, তড়িৎ অনুপাত হচ্ছে চলতি থেকে আরেকটু বেশি গতিশীল সম্পদ, ঠিক আছে? চলতি থেকে আরেকটু বেশি গতিশীল সম্পদকে বলা হয় তড়িৎ সম্পদ, কথা বুঝছো? অথবা তড়িৎ দায়। তো আমি তোমাদের তড়িৎ অনুপাতের জন্য আমাদের শীটে লেখা আছে তড়িতের কতগুলো নাম আছে। তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত, অগ্নি টেস্ট অনুপাত, হ্যাঁ, অ্যাসিড টেস্ট অনুপাত, তারপর হচ্ছে তারল্য, মানে এগুলো অনেকভাবে দেখো তোমাদের শীটে দেওয়া আছে। আমি দেখো শীটটা দেখে বলতেছি, শীটে দেওয়া আছে দেখো, তড়িৎ, তারল্য, তরল, দ্রুত, অগ্নি পরীক্ষা, অগ্নি টেস্ট, অ্যাসিড টেস্ট, মানে এই প্রত্যেকটার মিনিং একই কথা। প্রত্যেকটার মিনিং কি? একই কথা। তো এখন এই সূত্রটা নিয়ে একটু মন্তব্য আছে সবারই, আমি তোমাকে একটু বলে দিচ্ছি। এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তড়িৎ সম্পদ, আমার শীটে দেওয়া আছে তড়িৎ সম্পদ আর হচ্ছে চলতি দায়। এখন এখানে অনেক বইয়ে দেখবা তড়িৎ সম্পদ আবার তড়িৎ দায় দেওয়া, ঠিক আছে? তড়িৎ সম্পদ তড়িৎ দায় দিলেও অঙ্ক হবে, আর তড়িৎ সম্পদ চলতি দায় দিলে অঙ্ক হবে। যেমন দীপক কুমার স্যারের বইয়ে কিন্তু, যে তোমাদের দীপক কুমার স্যার অথবা অক্ষরপত্র যে বইটা আছে, অক্ষরপত্রের বই, দেখো তড়িৎ সম্পদ আবার তড়িৎ দায় দিব, ঠিক আছে? কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো হয়, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, হ্যাঁ, এই প্রশ্নগুলোর মধ্যে যে সলিউশনটা হয়, যে মানে প্রশ্ন ব্যাংকের যে সলিউশনটা থাকে, সেখানে তড়িৎ সম্পদ আর চলতি দায় দিয়ে সমাধান করে ফেলে। কথা কি বুঝছো? তো তোমাদেরকে আমি যে শীটটা দিচ্ছি সেই শীটে কিন্তু তড়িৎ সম্পদ আর তড়িৎ দায় লেখা। তো আমি তোমাদের এটা কেন বলতেছি, তুমি আরেকটা আমি লিখে দিতেছি, তাহলে এটা বুঝতে পারো। এটাও তুমি দিতে পারবা, তড়িৎ সম্পদ আর নিচে হচ্ছে তড়িৎ দায়। তো তড়িৎ দায় কি? তড়িৎ দায় একটু বের করে নিতে হবে আবার। আচ্ছা, তো তড়িৎ সম্পদ, তড়িৎ দায়, তুমি এই দুইটা সূত্র থেকে যেটাই তুমি ইউজ করো সেই সূত্রটাই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে, এটাও যদি তুমি ইউজ করো কোনো সমস্যা নেই। তবে বর্তমানে বেশি ইউজ হচ্ছে এটা, মানে বেশিরভাগ নতুন যে বইগুলো আসছে, মানে সলিউশন সংক্রান্ত যে বইগুলো থাকে, যেমন রাইটারের বই বাদে, তারা কিন্তু এখন বর্তমানে এটা করা হচ্ছে। আর এখন বর্তমানে এটাই হচ্ছে বেশি ধরা হয়। তো সেই জন্য তোমরা তড়িৎ সম্পদ চলতি দায় ধরতে পারো, হ্যাঁ। আর যদি তোমরা তড়িৎ সম্পদ তড়িৎ দায় করো, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতেছো?
তোমরা কিন্তু বেশিরভাগ ফলো করবে হচ্ছে এটা, ঠিক আছে, তড়িৎ সম্পদ আর হচ্ছে তড়িৎ দায়, তড়িৎ সম্পদ আর হচ্ছে চলতি দায়। তাহলে লক্ষ্য করো আমাদের কিন্তু চলতি দায় আসছে কত, 91,000 টাকা। কত টাকা আছে, 91,000 টাকা আছে। অ্যান্ড তড়িৎ সম্পদের কিন্তু একটা সূত্র আছে, তো সেটা বের করলে কিন্তু আমরা কি করবো, এখানে বের করে ফেলতে পারবো। তাহলে আমি তড়িৎ সম্পদের সূত্রটা এখানে আমি একটু লিখে দিই, দেখো। সুতরাং তড়িৎ সম্পদ, দেখো তো এটা দেখা যায় কিনা, দিই তো। আচ্ছা, তাহলে সুতরাং আমরা এখন তড়িৎ সম্পদটা বের করে ফেলবো। আমার সেটা কিন্তু তড়িৎ সম্পদের সূত্রটা দেওয়া আছে, তাহলে তড়িৎ সম্পদটা কি ধরে নেবো, তড়িৎ সম্পদের সূত্র আমি একটু লিখি। আমার যেহেতু তড়িৎ সম্পদটা বের করতে হবে, তাহলে তড়িৎ সম্পদ, ভালো করে দেখো। তো তড়িৎ সম্পদ সমান সমান কি, তড়িৎ সম্পদ এটা আছে মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ, মাইনাস অগ্রিম ব্যয় অথবা খরচ, এটা তুমি ইউজ করলে কিন্তু তুমি এই অঙ্কটার মান পেয়ে যাবে। তাহলে আমাদের চলতি দায় আছে 91,000, এখন তড়িৎ সম্পদটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে মনে হয় আর নিবে না, তাহলে সমান, দেখো আমি একটু এদিকে লিখতেছি, তাহলে আমাদের মোট চলতি সম্পদ কত ছিল, 1,21,000 টাকা, 1,21,000 মাইনাস সমাপনী মজুদ পণ্য কত, দেখো সমাপনী মজুদ পণ্য হচ্ছে 52,500, তার সমাপনী মজুদ পণ্য হচ্ছে 52,500। অগ্রিম খরচ কত জানি দেওয়া আছে, দেখো অগ্রিম পে 5,000 টাকা। এই যে আমরা এই কাজটা যদি করি তাহলে আমাদের তড়িৎ সম্পদটা বের হয়ে যাবে। তা তড়িৎ সম্পদটা আমরা বের করি 1,21,000 মাইনাস হচ্ছে 52,500 মাইনাস হচ্ছে 5,000 টাকা। এই কাজটা করলে আমাদের তড়িৎ সম্পদ বেরোতেছে কত, 63,500 টাকা। তাহলে আমাদের 63,500 হচ্ছে তড়িৎ সম্পদ, আর 91,000 হচ্ছে আমাদের কি, তো চলতি দায়। তাহলে এখানে আমরা কি লিখব, 63,500 টাকা। এটাকে যখন আমরা ভাগ দিব, 63,500 ভাগ হচ্ছে 91,000, তাহলে আমরা কত পাচ্ছি, দেখো 0.69 হয় আর কি। তাহলে 6-9 পরে তাহলে এখানে 7 দিতে হবে, আসলে 7 হচ্ছে 0.69 এখানে অনুপাত 1 দিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের তড়িৎ সম্পদ। ভাই আমি তো ভিডিও পাইতেছি না, আচ্ছা কোন ভিডিও পাইতেছেন আমি জানি না। আলোর পথে চলা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, আমি আবার বলতেছি, তড়িৎ অনুপাত বের করতে হলে তুমি তড়িৎ সম্পদ অথবা চলতি দায় দিয়ে বের করতে পারো, আবার তড়িৎ সম্পদ তড়িৎ দায় দিয়ে বের করতে পারবা। তো তড়িৎ দায় যদি আবার বের করতে, এই সূত্র যদি ইউজ করো, তাহলে তড়িৎ দায়ের জন্য আবার তড়িৎ দায়ের সূত্রটা বের করতে হবে। তড়িৎ দায়ের সূত্র হচ্ছে মোট চলতি দায় মাইনাস হচ্ছে ব্যাংক অতিরিক্ত। আমার সেটা দেওয়া আছে, আমি তোমাদেরকে যে ছবিটা দিচ্ছি সেটা দিয়ে তোমরা বের করতে পারবা। তবে এটা হচ্ছে বর্তমান প্রচলিত, এখন এটা দিয়ে তোমরা বের করবা। তাহলে আমার এখানে দেখো তড়িৎ সম্পদ আর হচ্ছে চলতি দায় ছিল, আমি 91,000 টাকা লিখে রাখছি আগেই, আর আমার তড়িৎ সম্পদ এখানে বের করা ছিল না, সেজন্য দেখো আমি তড়িৎ সম্পদের সূত্র লিখে, তড়িৎ সম্পদ সমান হচ্ছে মোট চলতি সম্পদ মাইনাস হচ্ছে সমাপনী মজুদ পণ্য মাইনাস হচ্ছে অগ্রিম খরচ। এই মানটা আমি এখানে বসাইলাম, বসানোর পরে আমাদের 63,500 টাকা আসছে, আমি মান বসিয়ে আমি অঙ্কটা করে ফেলছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। তারপর হচ্ছে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টটা তৈরি করব। তাহলে আমাদের খ পর্যন্ত কে বুঝছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। খ পর্যন্ত যারা বুঝছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আসলে এখানে বেসিক বলার মতো অনেক কিছু আছে, আবার না বলাই ভালো, কারণ যতটুকু দরকার এতটুকু বেসিক আমি তোমাদের বলার চেষ্টা করতেছি। আর এর চেয়ে বেশি বেসিক যদি বলি তোমাদের সমস্যা হবে। হ্যাঁ, তবে কিছু অঙ্ক আছে যেখানে বেসিক ছাড়া তুমি করতে পারবে না, সেখানে অবশ্যই বেসিক বলবো। তো হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আসলে অঙ্কগুলো কিন্তু কঠিন না, ঠিক আছে, কিছু সূত্র আছে যেগুলো একটু ঝামেলা করবে, সেই সূত্রগুলো সামনের ক্লাসে আসবে। তো তোমরা সবাই মোটামুটি বুঝে ফেলছো যে এই অঙ্কগুলা, দেখো এটা কিন্তু একটা বোর্ডের অঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু ওই যে তোমার নর্মাল অঙ্ক কিন্তু না, যে না এটা আমরা কমন বা এরকম অঙ্ক পরীক্ষা আসবে না এরকম। ওকে,
তো আমরা এখন রিকোয়ারমেন্ট কি করব, গ রিকোয়ারমেন্ট করব। সবাই একটু লক্ষ্য করো, বুঝছি স্যার ক্লিয়ার? হ্যাঁ পূজা চক্রবর্তী, সবাই একটু ক্লিয়ার লিখে দিও ভাইয়া, সবাই একটু ক্লিয়ার লিখে দিও, সবাই একটু ক্লিয়ার লিখে দিও, তাহলে ভালো। হ্যাঁ সবাই একটু ক্লিয়ার লিখে দিও, সবাই একটু ক্লিয়ার লিখে দিও। হ্যাঁ পিচিটা কি বলে ভাইয়া? কিছু বলে না, ও এখানে দাঁড়ায় আছে, খেলতেছে। আচ্ছা সবাই একটু ক্লিয়ার লিখে দিও। আর এই বুটটা হচ্ছে ভাই ডিজিটাল বুট, মানে এই বুটটা আসলে খুব আমার শখের একটা বুট। এই বুটটা আমি অনেক শখ করে বানাইছি, আর এই বুটটা মুছতে একটু ক্লিয়ার মানে ঝামেলা হয়। তারপরে লক্ষ্য করে কি বলছে, গ নাম্বার বলতেছে, ঘ, ঠিক আছে, গ নাম্বার বলতেছে, গ নাম্বার বলতেছে মন্তব্য সহ মজুদ আবর্তন এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। আচ্ছা মন্তব্য নিয়ে কথা বলবো একদিন, সমস্যা নেই মন্তব্য নিয়ে। তাহলে এখানে আমার কি মজুদ আবর্তন অনুপাত চাইছে, তাহলে আমি এখানে দেখো মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাতে তোমাদের সূত্র আছে শিটে। আচ্ছা মজুদ আবর্তন অনুপাত হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, আর নিচে হচ্ছে গড় মজুদ, গড় মজুদ সূত্র ঠিক আছে কিনা একটু দেখো। আচ্ছা নিচে হচ্ছে গড় মজুদ। তো এখন খেয়াল করো এই দুইটা মানের মধ্যে কিন্তু একটা মানও আমাদের অঙ্কে কিন্তু দেওয়া নাই, বিক্রিত পণ্যের ব্যয়ও দেওয়া নাই, গড় মজুদও দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমার কি এখন বের করতে হবে? তো বের করতে হলে আমরা স্টেপ ফলো করবো যেভাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, তারপর হচ্ছে গড় মজুদ বের করবো, ঠিক আছে? তো লক্ষ্য করো আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, তো আমরা এখানে স্টার চিহ্ন দেব, স্টার চিহ্ন দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। আচ্ছা হলো বিক্রিত পণ্যের ব্যয় বের করা কিন্তু অনেক ধরনের সিস্টেম থাকে, তো অঙ্কের মানের উপর ডিপেন্ড করে যে তুমি বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করবা। আচ্ছা তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয়টা বের করলাম, এখানে লিখে দিলাম। তাহলে দেখো তো এখানে কী বলছে, তুমি কীভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করবা। দেখো বলতেছে বিক্রয় হচ্ছে 4,50,000 টাকা, দাঁড়েটা দরকার নাই, বিক্রয় হচ্ছে 4,50,000 টাকা, আর বিক্রয়ের উপর মোট মুনাফা হচ্ছে 20%, বিক্রয়ের উপর মোট মুনাফা 20%। আমরা কিন্তু জানি বিক্রয় মানে বিক্রিত পণ্যের ব্যয় একটা সূত্র আছে, হ্যাঁ নিট বিক্রয় অথবা শুধু বিক্রয় বলতে পারো, মাইনাস হচ্ছে মোট মুনাফা। আমরা এই সূত্রটা কেন ইউজ করব? কারণ হচ্ছে আমরা এখানে মোট মুনাফা বের করতে পারবো আর নিট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। তাহলে দেখো আমি কীভাবে করতেছি, আমি যেভাবে করবো এইভাবে। তাহলে দেখো মোট বিক্রয় দেওয়া আছে 4,50,000 টাকা, বইটা ফলো করবো না, সবসময় আমারটা দেখবা 4,50,000 টাকা, ঠিক আছে, তোমাদের জন্য সুবিধা হবে। এখন এই যে মোট মুনাফা মাইনাস করলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাবে, কিন্তু দেখো মোট মুনাফা নাই। এখন আমি আবার এখানে স্টার চিহ্ন দিব, আমি স্টার চিহ্ন দিয়ে এখানে মোট মুনাফা বের করবো। কী মুনাফা বের করবো? মোট মুনাফা। তাহলে মোট মুনাফা আমাকে বের করতে হলে দেখো এখানে ক্লো দেওয়া আছে, তুমি কীভাবে বের করবা। দেখো বলা আছে বিক্রয়ের উপর মোট মুনাফা হার 20%, তো বিক্রয়ের উপর যদি 20% হয়, বিক্রয় তো সরাসরি দেওয়া আছে, তাহলে তার উপর 20% হবে, যেমন আছে। তাহলে বিক্রয় আছে কত? 4,50,000 টাকা ইন্টু এর উপর হচ্ছে 20%, আমাদের কিন্তু মোট মুনাফাটা বের হয়ে যাবে। দেখছো আমি কিন্তু একটা একটা রেখেছি, এখানে একটা গ্যাপ রেখেছি, ওইখানে একটা গ্যাপ রেখেছি, এইভাবে অঙ্কগুলো করতে হয়। আমি বোর্ড পরীক্ষা কিন্তু এইভাবে অঙ্কগুলো করেছি। তো 4,50,000 ইন্টু হচ্ছে 20%, তাহলে মোট মুনাফা কত হচ্ছে? আরে সরি 4,50,000 ইন্টু হচ্ছে 20%, মোট মুনাফা হচ্ছে 90,000 টাকা, যদি আমার ভুল নয়, তোমরা একটু খেয়াল দেখো ভালো করে। আচ্ছা 90,000 টাকা। তো আমি এখানে মোট মুনাফা জায়গাটা এখন পূরণ করে দেবো 90,000 টাকা। তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় একটা সূত্র আছে, নিট বিক্রয় মাইনাস হচ্ছে মোট মুনাফা। তো সেক্ষেত্রে আমি এখন কিন্তু বের করে ফেলবো। তাহলে 4,50,000 মাইনাস হচ্ছে 90,000 টাকা, কত হলো? 3,60,000 টাকা, 3,60,000 টাকা। তাহলে কিন্তু আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। আমি এখন এখানে 3,60,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় লিখে নিলাম। দেখছো আমি কীভাবে ধারাবাহিকভাবে বের করতেছি। এখন কাকে লাগবে? গড় মজুদ। তো গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ আর হচ্ছে কি সমাপনী মজুদ ভাগ 2। তাহলে আমি এখানে গড় মজুদটা বের করে নিই। দেখো আমি এখন আবার স্টার চিহ্ন দেবো, দেখো স্টার গড় মজুদ। আমি যেভাবে করতেছি সেভাবে করার চেষ্টা করব। গড় মজুদ সমান সূত্র হচ্ছে কি, গড় মজুদ একটা সূত্র আছে, আমি বলে দিচ্ছি। যদি দুইটা মজুদ থাকে, দেখো এখানে সমাপনী মজুদও আছে আবার প্রারম্ভিক মজুদও আছে, ভালো করে লক্ষ্য করো। গড় মজুদটা তুমি কীভাবে করবা? যদি দুইটা মজুদ থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ হচ্ছে 2, আর যদি একটা মজুদ পণ্য থাকে তাহলে ওইটাই হচ্ছে গড় মজুদ। মনে থাকবো? গড় মানে কি? গড় মানে হচ্ছে
তুমি যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার যোগ করে এত দেওয়া ভাগ দিবা। তো যেহেতু 2টা মজুদ পণ্য আছে তাহলে 2টা মজুদ পণ্য যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে গড় মজুদ বেরোবে। আর যদি একটা মজুদ পণ্য থাকে তাহলে 1 দিয়ে ভাগ দিলে এটাই তো গড় মজুদ, কারণ একটা থাকা মানে তো এটাই গড়। তো সেক্ষেত্রে যেহেতু এই অঙ্কে আমাদের 2টা মজুদ পণ্য আছে সেজন্য আমরা এখানে লিখব প্রথমে প্রারম্ভিক মজুদ। লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ ভাগ হচ্ছে 2। তো প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ ভাগ যদি আমি 2 দিই তাহলে প্রারম্ভিক মজুদ কত দেখো, সমন্বয়ের নিচে লেখা আছে 30,000 টাকা, 30,000 টাকা। আর সমাপনী মজুদ লেখা আছে হচ্ছে 52,500 টাকা। তাহলে এখানে আমি লিখলাম 52,000 কত 500 টাকা। আমি এখানে ভাগ দিলাম কত 2। তো 30,000 আর 52,500 দেখো আমি একসাথে করে ফেলি, যেহেতু আমার বোর্ডের সীমাবদ্ধতা আছে। 30,000 যোগ হচ্ছে 52,500 ভাগ হচ্ছে 2 কত হইল 56,250 টাকা। তাহলে আমার উত্তরটা হইতেছে কত 56,200 কত টাকা 50 টাকা। দেখো এই যে বিষয়টা, দেখো প্রথমে আমি সূত্র লিখলাম, দেখছো সূত্র লিখে আমি মান পাই না, আমি খালি করে রাখলাম। প্রথমে বিকৃত পণ্যের ব্যয় 88,000 বের করতে গিয়ে দেখলাম আমার এখানে মোট মুনাফা লাগবে, এটা আমি খালি রাখলাম। আমি মোট মুনাফা করে আমি এখানে বক্স করে পূরণ করলাম, আমি বিকৃত পণ্যের ব্যয় লিখলাম। এখন আমাদের গড় মজুদ লাগবে, আমি 88,000 গড় মজুদ বের করছি 56,200 টাকা। তো 56,250 টাকা হচ্ছে আমাদের গড় মজুদ। তো এখন 3,60,000 ভাগ হচ্ছে 56,250, তাহলে কত আসতে আছে 6.4, 6.4 এখানে রাখতে হবে বার। ঠিক আছে, মনে রাখবা এই আবর্তন লেখাটা থাকলে বার লিখতে হবে। আবর্তন লেখা থাকলে কি লিখতে হবে বার লিখতে হবে। ঠিক আছে, এখানে আবর্তন লেখা থাকলে এখানে কি লিখবা বার লিখতে হবে, আবর্তন লেখা থাকলে উত্তরে বার লিখতে হবে। স্যার বিকৃত পণ্যের ব্যয়টা আরেকটু বুঝিয়ে দেন, ভুল হয়েছে মনে হয় ভাইয়া, দেখি তো ভুল হয়েছে কীভাবে। গড়মজুদ আমাদের কত, গড়মজুদ কত হয়েছে আমাদের, গড়মজুদ কি ভুল হয়ে গেল 30,000, দাঁড়ো হ্যাঁ 30,000 প্লাস হচ্ছে 52,500 কী রে ভাই ভাগ হচ্ছে 2, 41,250 টাকা। হ্যাঁ ঠিক আছে, আমার এখানে আমাদের বিয়োগটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, তাহলে 41,250। থ্যাংক ইউ ক্যালকুলেশনটা বলার জন্য। আচ্ছা তাহলে আমাদের কত হলো এখানে 41,250। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে 41,250। তাহলে আমাদের কত আসলো 3,60,000 ভাগ হচ্ছে 41,250 কত আসতে 7.72 বার আসবে। ঠিক আছে, তাহলে এখানে 7.72 তার মানে 73 বার। তো এখানে আমরা তাহলে এখানে আমার কত 7.73 বার আসবে, কারণ এখানে 7.7 দূর আবার 8 দশমিক আসছে, এখানে আমি 7 দশমিক দিচ্ছি। দ্বারা আমি একটু মুছে দিচ্ছি ক্যালকুলেশনটা। দেখো এখানে হচ্ছে হলো 8.72, তারপর হচ্ছে 7, এই জন্য 73 বার হবে। ঠিক আছে, ওকে এখন ক্যালকুলেশনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ক্যালকুলেশন ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। দেখো আমি কিন্তু ঠিকই 30,000 যোগ 52,500টায় 2 দিয়ে ভাগ দিছি, আমার ক্যালকুলেটার আইসে এত টাকা, তার মানে কোথাও না কোথাও আমার কোনো একটা ভুল হয়েছে, সেই জন্য আমার ক্যালকুলেশনটা আসে নাই। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে আমাদের বলছে এখানে কি বলছে দেখো, আমাদের গ নাম্বারে 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে হচ্ছে গড় মজুদ আবর্তন অনুপাত নির্ণয়। এটার সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় গড় মজুদ। হ্যাঁ কে জানে বলছে বিকৃত পণ্যের ব্যয়টা আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা তো খেয়াল করো বিকৃত পণ্যের ব্যয়টা জিনিসটা কি, দেখো আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম, কি শিখছিলাম যে নিট বিক্রয় শিখছিলাম হচ্ছে এরকম একটা জিনিস, নিট বিক্রয় মাইনাস হচ্ছে কি বিকৃত পণ্যের ব্যয়। তাহলে বিকৃত পণ্যের কি ব্যয় সমান সমান কী হবো মোট লাভ, সমান সমান কি মোট লাভ। তো এই যে দেখো নেট বিক্রয় বিকৃত পণ্যের মাইনাস বিকৃত পণ্যের ব্যয় সমান সমান মোট লাভ, আমরা 90 অঙ্ক করছিলাম আর্থিক অবস্থা বিবরণীতে, এখন আমরা আর্থিক অবস্থা বিবরণীতে হুবহুব করতেছি বরাবর। এখন কত হইলো আমার কথা হচ্ছে এখানে নেট বিক্রয় দেওয়া আছে, মোট লাভও দেওয়া আছে, তো বিকৃত পণ্যের ব্যয় তো বের করতে পারবো না, তাহলে তুমি এটাকে কী করবা সমীকরণের মতো উল্টায়া চেঞ্জ করলে এই সূত্রটা আস্তে আস্তে হচ্ছে নেট বিক্রয় মাইনাস হচ্ছে মোট মুনাফা। তো
সো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি নিট বিক্রয় মানে হচ্ছে মোট মুনাফা। আমরা কেন এই সূত্রটা ইউজ করলাম, কারণ আমরা জানি যে আমাদের অঙ্কে নিট বিক্রয় দেওয়া আছে, মোট মুনাফা বের করার মতো একটা ক্লো আছে। তো সেই জন্য আমি এই সূত্রটা ইউজ করলাম। এখানে আমি নিট বিক্রয় লিখলাম, মোট মুনাফা বের করার ক্লোটা দেখো বলতেছি কি যে বিক্রয়ের উপরে 20% মুনাফা লাভ করে কোম্পানি। তাহলে এখানে দেখো মোট মুনাফা বের করতেছে যে বিক্রয় ইন্টু কত মুনাফার হার। তুমি এখানে লিখে নিতে পারো বিক্রয় ইন্টু মুনাফার হার, তারপর হচ্ছে 4,50,000 ইন্টু 20%, তাহলে কত 90,000 টাকা। তারপর হচ্ছে আমরা এটা বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বের করলাম, দেখো বুঝতে পারছো কিনা। তারপর আমাদের গড় মজুদ মানে কি প্রারম্ভিক মজুদ যোগ সামগ্রিক মজুদ ভাগ 2, আর যদি একটা মজুদ থাকে তাহলে এটাই গড় মজুদ, সেভাবে আমরা বের করে আমরা এখানে বের করছি। এখন কথা হচ্ছে উত্তরে আমরা কেন বার লিখলাম, দেখো আবর্তন লেখা থাকলে বার লিখবা, আর এসব বিষয় নিয়ে যদি তুমি জানতে চাও বইয়ের শুরুতে দেওয়া আছে, একটু পড়ে নিও তাহলে ভালো হবে। আমি আসলে এই বকবক করলে অনেক সময় নষ্ট হবে, এইগুলা তুমি নিজে বুঝতে পারবা। আচ্ছা সবাই একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি এই পরেরটা হচ্ছে এদিকে করে দিচ্ছি, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা তো এরপর হচ্ছে আমাদের গয়ের 2 নাম্বার, তো আমি এখানে একটু ব্লট করে দিচ্ছি। দেখো গয়ের হচ্ছে 2 নাম্বার। তো 2 নাম্বার কী বলতেছে দেখো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। 40% দ্বারা এটা কোথায় যাবে? আচ্ছা 40% দ্বারা এটা যে দেনাদারের সময় কাজে লাগবে। এই যে এখন 2 নাম্বার যে করতেছি তখন কাজে লাগবে। আসলে এখানে আমার কোথাও কোনো সূত্রতে কিন্তু দাঁড়ে বিক্রয়ের পরিমাণ মানে দাঁড়ে বিক্রয় ইউজ হয় না। দেখো যেখানে ইউজ হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় এরকম ইউজ হয়েছে। দাঁড়ে বিক্রয় কি ইউজ হয়েছে? দাঁড়ে বিক্রয় ইউজ হবে এই যে এখন দাঁড়ে বিক্রয় যে যখন ইউজ হবে তখন আমি দাঁড়ে বিক্রয়ের কাজ করব। মিস্টার তানবীর ভালো করে লক্ষ্য করো, আমার দাঁড়ে বিক্রয়টা আমার এখন ইউজ হবে। কারণ এখন বলতেছে কি, এখন বলতেছে হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে প্রাপ্য মানে কি দেনাদার, দেনাদার মানে দাঁড়ে বিক্রয়ের সম্পর্ক, সেই জন্য এখানে দাঁড়ে বিক্রয়ের কাজ করতে হবে। তাহলে আমি এখানে সূত্রটা লিখব, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। ওকে আচ্ছা আমি সূত্রটা নিচে লিখে দিই। তা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্রটা দেখো আমি নিচে লিখতেছি। তা সূত্র হইতেছে নিট দ্বারে বিক্রয়, নিট দ্বারে বিক্রয়, আর নিচে হচ্ছে গড় দেনাদার অথবা গড় প্রাপ্য হিসাব লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেনাদার যে কথা, প্রাপ্য হিসাবের কথা, গড় প্রাপ্য হিসাব অথবা গড় দেনাদার। আচ্ছা তো আমার এখন আমি সূত্রটা লিখলাম। আচ্ছা এখানে আমি সম্বন্ধে এটা কেটে দিলাম। আচ্ছা তারপরে এখন আমার মান লাগবে, দেখো নিট দ্বারে বিক্রয় কিন্তু আমার এখানে ক্লো দেওয়া আছে, আমি বের করবো আর গড় দেনাদার বের করতে হবে। তাহলে আমার এখানে আনসার বেরোবো। এখানে আমি সূত্র দিচ্ছি এখন স্ট্রিকচার ছিল। তাহলে আমি এখানে প্রথমে কী বের করবো, দ্বারে বিক্রয়টা বের করতে হবে। দ্বারে বিক্রয় খেয়াল করো কী বলছে বিক্রয় সম্বন্ধে, দেখো বিক্রয় বলছে 4,50,000 টাকা, যার 80% দাঁড়ে। তাহলে 4,50,000 টাকা যদি আমি লিখি তাহলে 4,50,000 টাকা, এখানে 80% যদি দাঁড়ে হয় আমি এটাকে 80% করলে আমার দাঁড়ে টাকা বের হয়ে যাবে। তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে দেখো 4,50,000 ইন্টু হচ্ছে 80%, তো 4,00,000 তাড়াতাড়ি করতে গেলে ঝামেলা হয়ে যায়, ভুল হয়ে যায়। দেখো ক্যালকুলেটারে টিভি লাগে না। 4,50,000 80% করলে হচ্ছে 3,60,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, তাহলে 3,60,000 টাকা হচ্ছে আমাদের কি দাঁড়ে বিক্রয়। তো 3,60,000 টাকা দাঁড়ে বিক্রয়, আমি কিন্তু দাঁড়ে বিক্রয় পেয়ে গেছি 3,60,000 টাকা। এখন তোমাদের গড় দেনাদারে কিন্তু বা গড় প্রাপ্য হিসাবের কিন্তু আমার শিটে 2-3টা সূত্র আছে সেম। যদি প্রথম সূত্র হচ্ছে প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ভাগ হচ্ছে কি 2, এটা হচ্ছে একটা সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে যদি একটা করে দেনাদার এবং প্রাপ্য হিসাব থাকে তাহলে দেনাদার এবং প্রাপ্য হিসাব যোগ হবে। আর তৃতীয় সূত্র হচ্ছে যদি একটা প্রারম্ভিক দেনাদার থাকে, একটা সমাপনী দেনাদার থাকে, তারও গড় বের করতে হবে। আবার যদি একটা প্রাপ্য নোট এবং সমাপনী প্রাপ্য নোট এবং প্রারম্ভিক প্রাপ্য নোট থাকে তারও গড় বের করতে হবে। দুইটা গড় বের করে যোগ করে করতে হবে। আমার শীটটা দেখলে তুমি ভালো করে বুঝতে পারবা। আর যদি একটা দেনাদার থাকে তাহলে এই অঙ্কে শুধু এটাই গড় দেনাদার। তাহলে দেখো আমাদের এই অঙ্কে কিন্তু একটা দেনাদার আছে কত টাকা, এই দেখো লেখা আছে 37,500 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের গড় দেনাদার, যেহেতু এখানে আর কিছু নেই তাহলে আমি এখানে আর কিছু বের করবো না, 37,500 টাকা। এখন আমাদের উত্তরটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে 3,60,000 ভাগ হচ্ছে 37,500 টাকা, তাহলে কত আসতে আছে 9.6। এখানে যেহেতু আবর্তন লেখা আছে এখানে আবার কী লাগবে, ভার লিখতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আসলে গড় দেনাদারের ক্ষেত্রে
যদি একটু তোমাদের সমস্যা থাকে আমার এক শিটে দেওয়া আছে, একটু দেখে নিও কীভাবে করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, গড় দানাদারের ক্ষেত্রে কী করবা, যদি মনে করো দুইটা দানাদার দেওয়া থাকে তাহলে দুইটা দানাদার যোগ দিয়ে প্রারম্ভিক এবং সমন্বিত দানাদার যোগ ভাগ 2, আর যদি একটা দানাদার থাকে তাহলে এটাই হচ্ছে গড় দানাদার। আর যদি দানাদার থাকে আবার প্রাপ্য নোটও থাকে তাহলে দুইটা যোগ করে নিবা, এটা গড় দানাদার। আর যদি মনে করো প্রারম্ভিক দানাদার আছে, সমবনী দানাদার আছে, তাহলে এটার গড় বের করতে হবে। আবার যদি প্রারম্ভিক প্রাপ্য নোট, সমবনী প্রাপ্য নোট আছে, ওইটারও গড় বের করতে হবে। দুইটার গড় বের করে দুইটা যোগ দিয়ে এখানে আমাদের গড় দানাদার জায়গায় জায়গায় বসাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, শিটটা এখন এখানে দিয়ে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শিট দিই সবাইকে। আচ্ছা তোমরা সবাই একটু আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাভ লিখ দিয়ে দাও, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা অবশ্যই করবে। আমি আজকে যা পড়াইছি তাই কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, পরবর্তী ক্লাসে কিন্তু আমি অন্য ধরনের অঙ্ক করব, ভালো করে বুঝে নিও। তাহলে হোমওয়ার্ক হচ্ছে তোমাদের, আমি দুটো হোমওয়ার্ক লিখে রাখছি ডায়েরিতে, সবাই কিন্তু হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক যদি না করো আমি কিন্তু লাইভ ক্লাস করাবো না। হোমওয়ার্ক করলে কি ভাই আমার লাভ আছে? তুমি হোমওয়ার্ক করলে কি আমি টাকা পাবো? তোমাদের প্রতি হোমওয়ার্কে কি আমার বিকাশে টাকা আসবে? টাকা আসবে না ভাই। আমি যে তোমাদের পড়াইতেছি এটা কাজে লাগানোর জন্য তোমাকে হোমওয়ার্ক দিতেছি, ঠিক আছে? কারণ এত কষ্ট করে পড়াই ভাই, সারাটা দিন আমি পড়াইছি। আজকে আমি দুপুর 3টা থেকে যে শুরু করছি পড়ানো, এই যে তোমাদের পড়ালাম, একটু পরে আবার পড়াইতে হবে, একটা বেচ আছে, তারপরে আবার রাত্র 10:30 আইসিটি ক্লাস আছে, ঠিক আছে? আমি 3টা থেকে এখনও 1 মিনিট পর্যন্ত আমি বিশ্রাম নিতে পারি নাই। সকালে কথা তো বাদই দিলাম, সকালে তো 9-10 বেচ আছেই, কথা কি বুঝছো? তোমাদের অনলাইন তো 2টা বেচ আছে আজকে, কিন্তু অফলাইনে সব বেচ আছে। এই যে এত কষ্ট করে একটু সময় পেলে আমি বিশ্রাম নিই না, তোমাদেরকে পড়াই। তোমাদের একটা হোমওয়ার্ক দিলে যদি তোমরা না করো, এটা কি তোমাদের নৈতিকতার মধ্যে পড়ে? নৈতিকতার মধ্যে পড়ে না। আসলে ভাই তোমরা যদি হোমওয়ার্ক করো এতে আমার কোনো লাভ আছে? আমার কিন্তু কোনো লাভ নাই, এটা তোমারই লাভ, তোমারই ভালো। কারণ আমি এই রিলেটেড অঙ্ক এখন হোমওয়ার্ক দিয়ে দিব, তুমি এখন করে ফেলবা, তাহলে তোমার জন্য ভালো। তাহলে তোমরা কি করবা দেখো, তোমরা হচ্ছে ঢাকা বোর্ড করবা, ঢাকা বোর্ড 2019 করবা, আর হচ্ছে কুমিল্লা বোর্ড, হ্যাঁ এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 করবা। এই দুইটা বোর্ড করলে এই রিলেটেড অঙ্ক দেওয়া আছে, যদি পরিবর্তন থাকে তাহলে একটাও লাইন পরিবর্তন থাকতে পারে, সেখানে কোনো সমস্যা নেই, তোমরা বুঝে ফেলবা। সবাই একটু হোমওয়ার্ক করে নিও। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, সবাই তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই ভালো করে লক্ষ্য করো। আর আমি যে স্টেপে যেভাবে ফলো করে অঙ্কটা করছি এভাবে করলে তোমরা সুবিধা, মানে ভালো বুঝতে পারবে ম্যাথগুলো, তোমাদের কষ্ট হবে কম। কারণ কি, আগে সূত্রটা লেখে যদি মান না থাকে বের করে বসিয়ে দিবা, আর যদি না থাকে তাহলে ক্যাপ রেখে নিচে স্টার চিহ্ন দিয়ে মান বের করে নিবা। স্যাররা দেখলে খুশি হবে, তোমার প্রেজেন্টেশনও সুন্দর হবে, তোমার মাইন্ডও সেট আপটা ঠিক থাকবে। কারণ যাকে নাই তুমি তাকে বের করে করে সূত্রতে বসায় দিবা। আর যদি তুমি আগে মান বের করতে যাও, তো তুমি পর সূত্র লেখো, আগে মান বের করেছে আরেকটা, সূত্র হয়েছে আরেকটা, সমস্যা হয়ে যাব। তো সেক্ষেত্রে আগে সূত্র প্রয়োগ করবা, সূত্রতে তোমার যাকে যাকে দরকার তুমি স্টার চিহ্ন দিয়ে তুমি মানগুলো বের করে নিবা, তাহলে কিন্তু তোমার অঙ্কটা সুন্দর হবে, তোমার মানে মাইন্ডসেটটা, তোমার কাজটাও বা খুব দ্রুত হবে। তো সবাই কিন্তু করে নিও। আচ্ছা বিক্রয় 80% দাঁড়ে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের সৃষ্টি হয়, কিন্তু আপনি যেটা লিখেননি যে গড় প্রাপ্য হিসাবে। আচ্ছা এখানে ভাই সূত্র হচ্ছে, দেখো গড় প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট দাঁড়ে বিক্রয়, নিচে হচ্ছে গড় প্রাপ্য হিসাব। তো নিট দাঁড়ে বিক্রয় আমাকে লাগবে, সেজন্য দেখো আমি নিট দাঁড়ে বিক্রয় বের করছি। আর গড় প্রাপ্য হিসাব আমার এখানে যদি 2টা দেনাদার থাকতো তাহলে আমি বের করতাম, এখানে 2টা দেনাদার নেই, যে সেই জন্য যেই দেনাদারটা আছে সেটা হচ্ছে আমাদের গড় দেনাদার, সেই জন্য আমাদের একটা দেনাদার 37,500 টাকা, এটাই বসাই দিছি। তানভীর ভাইয়া দেখো বুঝতে পারছো কিনা? কাজী আরিয়ান আনাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লাইভ ক্লাস শেষ, তো আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে একটা ক্লাসে। স্যার ক্লিয়ার, আজকে ভালো বুঝলাম। হ্যাঁ পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, আমাদের এই অধ্যায় 5-6টা ক্লাস হতে পারে, সবগুলো ক্লাসই গুরুত্বপূর্ণ হবে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি, ঢাকা বোর্ড হচ্ছে 2019 আর হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। পারলে আজকের মধ্যে হোমওয়ার্ক জমা দিয়ে দিবা, এটা হচ্ছে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার বিবিএর স্টুডেন্ট, অন্য স্টুডেন্টরা কিন্তু যেদিনে আমি ক্লাস করে এরপর এদিনে হোমওয়ার্ক জমা দিয়ে দিই। তো তোমাদের হোমওয়ার্ক কিন্তু অবজার্ভ হবে, যারা হোমওয়ার্ক করবে না আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দিব, এটা ভালো করে মনে রেখো। আমার কাছে অফলাইনে যারা পড়ে অ্যাকাউন্টিংয়ের বেতন হচ্ছে 1800 টাকা দেয়, শুধু অ্যাকাউন্টিংয়ের বেতন, তাদেরকে আমি থ্রেড দিয়ে পড়াই। আর তোমরা তো ফ্রি স্টুডেন্টস, হ্যাঁ তোমরা এখানে এসে নাটক করবা, ঢং করবা, এটি মনে করো না। এই স্যার আমি না, আমার গ্রুপে দিয়ে গিয়া দেখো কোনো ধরনের কোনো বাজে কোনো পুষ্টি নেই, শুধুমাত্র পড়াশোনা হোমওয়ার্ক ছাড়া কোনো পোস্ট নাই। আমার এখানে এসে যদি মনে করো যে ফাইজলামি করবা, এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা নেক্সট ক্লাস কবে হবে ভাইয়া? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রুটিন দেওয়া আছে,
তুমি মেসেঞ্জার গ্রুপে তোমাকে অ্যাড করা হয়েছে। কাজিয়া আরিয়ান, তুমি একটু দেখো আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।